আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েটেড মেশিন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। ম্যাথটা একটু পড়ো। তো দেখো কি বলছে যে 1 এবং 2 নং পয়েন্টে চাপের পার্থক্য নির্ণয় করতে বলছে। 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্টে কি করতে বলছে ভাই? চাপের পার্থক্য নির্ণয় করতে বলছে। তো দেখো এই চিত্র অনুযায়ী আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, দেখো যেটা আমাদের 1 নাম্বার পয়েন্ট এবং এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে ভাই? এই যে 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্টে চাপের যে পার্থক্য, সেই পার্থক্যটাই নির্ণয় করতে বলছে। আমরা 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টে পার্থক্য নির্ণয় করব। তার আগে আমরা বলো পার্থক্য বলতে আমরা কি বুঝি? পার্থক্য বলতে আমরা বুঝি সাধারণত একই জাতীয় জিনিসের বড় থেকে ছোট কি হয় ভাই বিয়োগ ফলটা, সেটা হলো পার্থক্য। ঠিক আছে? অর্থাৎ পার্থক্য সর্বদা কি হয় কি হয় বড় মাইনাস ছোট। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এই চিত্র দিয়ে এই ম্যাথটা করতে চাই, তাহলে আমাদের চিত্রের মধ্যে একটু রাফ করতে হবে অথবা আঁকাআঁকি করতে হবে। তাহলে আমরা চিত্রটা খুব ম্যাথটা আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে দেখো এই আঁকাআঁকি বা রাফটা আমি অনলাইনে করতে চাচ্ছি না। তো তোমাদের জন্য আমি আরেকটা চিত্র অফলাইন থেকে আঁকায় আনি, তাহলে তোমাদের ম্যাথটা বুঝাতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো আমরা পরে যে চিত্রটা আনলাম সেটা হলো আমাদের এই চিত্রটা। এটা আমরা 2 নম্বর চিত্র দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর চিত্র। 1 নম্বর চিত্র অবশ্য লাগে না। তাহলে দেখো আমরা এই যে কি রাফ করলাম বা কি দাগাতে করলাম, দেখো লাল কালি দিয়ে যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো আমি রাফ করছি। কেন রাফ করলাম বলো? এই রাফ করার জন্য কিছু সুবিধা আছে। তো দেখো এই রাফগুলো তুমি কি দেখে দেখে করতে পারবা? দেখো তো আমি যেরকম করে করছি, তুমি এই চিত্র 1 নম্বর চিত্রের মধ্যে এরকম কি দেখে করতে পারবা? অবশ্যই পারার কথা। তাহলে আমরা এই ম্যাথটা করার আগে ম্যাথটা নাম্বারিং করব। অবশ্যই এখানে নাম্বারিং করা আছে 1 এবং 2, 1 নম্বর বিন্দু এবং 2 নম্বর বিন্দুতে নাম্বারিং করা আছে, কিন্তু আমাদের ম্যাথটা সহজ করে করার জন্য আমরা আবার নতুন করে নাম্বারিং করব। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট আমরা ঠিক রাখি। আমাদের যে 1 নম্বর পয়েন্টটা ছিল সেটা আমরা ঠিক রাখি। ঠিক আছে? তাহলে দেখো এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। এটা আমাদের কয় নাম্বার পয়েন্ট ভাই? এটা আমাদের 2 নম্বর পয়েন্ট। তাহলে দেখো এই যে পয়েন্টটা, এই দেখো এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট এবং এই যে পয়েন্টটা সেটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট। এটা আমাদের কয় নাম্বার পয়েন্ট ভাই? 4 নাম্বার পয়েন্ট। অনুরূপভাবে দেখো এই যে পয়েন্টটা সেটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট এবং এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো এই যে একটু কালার করে দেই, এই পয়েন্টটা হলো আমাদের 5 নাম্বার পয়েন্ট। এই রাফটা কিন্তু তোমার করতে হবে। দেখো আমি যেরকম কি রাফ করে দিয়েছিলাম আগে, সেরকম করে রাফ করতে হবে। অর্থাৎ এই দিক থেকে দেখো, এই দিক থেকে একটা লাইন দিতে হবে, এরকম করে সোজা একটা লাইন দিতে হবে এবং এই দিক থেকে এরকম করে সোজা একটা লাইন দিতে হবে। এটাই মূলত রাফের মধ্যে আমি দেখাই দিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের যদি 5 নম্বর বিন্দু হয়, তাহলে এই যে 2 নম্বর বিন্দুটা দেখতে পাচ্ছ, দেখো এই যে 2 নম্বর বিন্দু যে কালার করা আছে সেটা ধরলাম আমরা 6 নম্বর বিন্দু। 2 নম্বর বিন্দুটাকে আমরা কি কত নম্বর বিন্দু বানালাম ভাই? 6 নম্বর বিন্দু। তাহলে দেখো এখন আমাদের মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে 1 নম্বর যে চিত্রটা, সেই চিত্রটার প্রয়োজন নাই, যদি তোমরা এই আঁকাআঁকিটা বুঝতে পারো। জাস্ট দুটো দাগ দিয়ে দিছি। ঠিক আছে ভাই? দেখো এই যে দাগ দুটো পরে দিলাম, এই দাগ দুটো আমি এই জায়গায় দিয়ে দিছি। কেন দিয়ে দিছি? একটু বোঝার সাথে। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর চিত্রটা বাদ দিতে পারি, আমাদের 1 নম্বর চিত্রটা আর দরকার নেই। তাহলে দেখো ভাই, আমরা এর আগে যতগুলো ম্যাথ করছি সবগুলো ম্যাথই আমরা এমকেএস পদ্ধতিতে করছি, কিন্তু এইমাত্র এই যে ম্যাথটা আমরা করব সেই ম্যাথটা আমরা এফএস পদ্ধতিতে করব। অর্থাৎ এই ম্যাথটা আমাদের জন্য একটু নতুন, সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে করব। তাহলে দেখো আমরা প্রথমে বিন্দুগুলো দিয়ে আমরা যে 1 নম্বর বিন্দু থেকে ম্যাথটা করা শুরু করি। তাহলে দেখো আমরা যদি এরকম করে লিখি, প্রথমে 1 নম্বর যে বিন্দুর মান দেওয়া আছে সেই বিন্দুর যে বিন্দুর চাপের মান দেওয়া আছে সেই বিন্দুর চাপ লিখবো। কিন্তু দেখো দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দুরও চাপের মান দেওয়া নাই, তাহলে আমরা এই জায়গাতে 1 নম্বর বিন্দু যে চাপটা সেটা লিখতেছি। দেখো এই যে এই বিন্দুর চাপটা লিখতেছি। ঠিক আছে? তাহলে এই বিন্দুর চাপ হবে কি ভাই? দেখো আমরা এটাকে P1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে এরকম কি লেখা যায় কিনা দেখো তো, যে P, তাহলে দেখো তো ভাই আমি এরকম কি লিখতে পারি কিনা যে এটা আমাদের P1 বিন্দু। তাহলে আমাদের P1 লিখলাম। ঠিক আছে ভাই? তাহলে দেখো এই P1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে ডিসটেন্সটা সেটা কত ভাই? দেখো এই h মিটার উচ্চতা দেওয়া আছে।
এক নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর যে উচ্চতা সেটা কত দেওয়া আছে ভাই? এইচ মিটার দেওয়া আছে। তাহলে দেখো এইচ মিটার বলতে এটা কোনো উচ্চতা দেওয়া ছিল না, আমি এইচ ধরছি আর কি, ঠিক আছে। তাহলে আমি এরকম কি লিখতে পারি এখানে দেখো, তাহলে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু অবশ্যই নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে চাপের মানটা কি হবে ভাই? পজিটিভ হবে। তাহলে এবার আমি একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমরা একটা ব্রেকের চিহ্ন ইউজ করবো, এই জায়গায় একটা ব্রেকের চিহ্ন ইউজ করতেছি। মানে দেখো 1 নম্বর বিন্দু থেকে এই 4 নম্বর বিন্দু পর্যন্ত একই তরল প্রবাহিত হচ্ছে। 1 নম্বর বিন্দু থেকে এই 4 নম্বর বিন্দু পর্যন্ত কি হচ্ছে ভাই? একই তরল প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো আমি 1 নম্বর বিন্দু থেকে এই 4 নম্বর বিন্দুর যদি আমি টোটাল উচ্চতাটা যদি বের করতে পারি, তাহলে আমি ডিরেক্টলি এই 4 নম্বর বিন্দুর কি বের করতে পারবো ভাই? চাপ বের করতে পারবো। তাহলে দেখো আমি এরকম কি লিখতে পারি, 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেটা আমরা আপাতত এইচ মনে করি, অর্থাৎ এইচ ধরি, এবং 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু যে উচ্চতা সেই উচ্চতা কত দেওয়া আছে ভাই? দেখো 6 ইঞ্চি দেওয়া আছে। 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেটা লাগবে না। কেন লাগবে না সেটা আমরা পরে দেখবো। তাহলে আগে আমরা 1 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেটা লিখি। দেখো এরকম কি লেখা যায় কিনা, যে এইচ প্লাস এই দেখো 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেটা দেওয়া আছে কত ভাই? 6 ইঞ্চি দেওয়া আছে। কিন্তু আমরা এই ম্যাথটা কি করব? এফপিএস পদ্ধতিতে করব। তাহলে এই ইঞ্চিটাকে কনভার্ট করে আমাদের কিসে নিতে হবে? ফুটে নিতে হবে। তাহলে দেখো এই 6 কে যদি আমরা 6 ইঞ্চিকে যদি ফুটে নিতে চাই, তাহলে 6 কে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে হয় দেখো 0.5, তাহলে এককটা কি হচ্ছে ভাই? এককটা হচ্ছে ফিট, ঠিক আছে। আচ্ছা এরপরে আচ্ছা দেখো, তাহলে আমরা 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেই উচ্চতা কিসের জন্য কাউন্ট করলাম না? কারণ দেখো এই যে 2 নম্বর বিন্দু এবং এই 3 নম্বর বিন্দু এবং এই 5 নম্বর বিন্দু এবং এই 6 নম্বর বিন্দু অথবা 2 নম্বর বিন্দু, দেখো এই পাশে চিত্র 2 নম্বর বিন্দু দেখি ভাই একই উচ্চতা। তা আমরা জানি যে একই তরলের ক্ষেত্রে এবং একই লেভেল এবং একই তরলের ক্ষেত্রে চাপের মান কি হয় ভাই? সমান হয়। তার মানে দেখো এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। যতটুকু আমরা কালার করলাম সেটা অটোমেটিক কি হয়ে যাবে ভাই? বাদ হয়ে যাবে। কিসের জন্য? কারণ একই লেভেল এবং একই তরলের ক্ষেত্রে চাপের মান কি হয় ভাই? সর্বদা সমান হয়। সেক্ষেত্রে দেখো 2 থেকে 3 নম্বর বিন্দুর যে উচ্চতা এবং 5 থেকে 6 নম্বর বিন্দুর উচ্চতাটা অটোমেটিক বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমার অবস্থান কই ভাই? দেখো এখন আমার অবস্থান হলো এই 4 নম্বর বিন্দুতে, এই 4 নম্বর বিন্দুতে। তাহলে দেখো আমি এই 1 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু যে টোটাল উচ্চতাটা সেটা আমি বের করছি। কত বের করলাম ভাই? এইচ প্লাস 0.5 ফিট সত্য অনুযায়ী। তাহলে দেখো আমার এই জায়গায় লিখতে হবে যে ইনটু কি আমরা জানি যে পানির ঘনত্ব। তাহলে দেখো এই জায়গায় লিখতেছি রো ওয়াটার ইনটু অভিকর্ষীয় ত্বরণ জি এর মান, অভিকর্ষীয় ত্বরণ জি ইনটু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। দেখো 1 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুতে কি তরল প্রবাহিত হচ্ছে? অবশ্যই পানি প্রবাহিত হচ্ছে। তাহলে পানির যে আপেক্ষিক গুরুত্ব সেটা কত জানি আমরা ভাই? পানির আপেক্ষিক গুরুত্ব জানি হলো আমরা 1, ঠিক আছে। 1 জানি, অথবা তুমি এই জায়গায় এই যে এরকম গুলো লিখতে পারো যে এস ওয়াটার দিয়েও প্রকাশ করতে পারো, অর্থাৎ পানির আপেক্ষিক গুরুত্ব। তাহলে 1টা আমাদের আর দরকার নাই, তাহলে একটু ভালো করে লিখছি। তাহলে ভাই আমরা এই জায়গায় ডিরেক্টলি লিখবো হলো এস ওয়াটার, অর্থাৎ পানির প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখন আমার অবস্থান কই ভাই? এখন অবস্থান হলো 4 নম্বর বিন্দুতে, ঠিক আছে। তাহলে দেখো 4 নম্বর বিন্দুতে এই 4 নম্বর বিন্দুর এই পাশে থাকা যে কথা, 4 নম্বর বিন্দুর এই পাশে থাকা একই কথা। কারণ আমরা জানি দেখো এই দুই পাশে যে 4 নম্বর বিন্দুতে একই তরল প্রবাহিত হচ্ছে। দেখো এই যে এই পাশ থেকে এটা কি হচ্ছে ভাই? একই তরল প্রবাহিত হচ্ছে। কি তরল? মার্কারি প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে দেখো এই যে এই পাশে এগুলা উচ্চতার মানটা কি হয়ে যাবে? এই যে প্রবাহিত তরল মার্কারির যে চাপের মানটা সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে দেখো 4 নম্বর বিন্দু থেকে আমি এখন কই যাবে ভাই? 5 নম্বর বিন্দুতে চলে যাচ্ছি। তাহলে দেখো আমরা কোন দিকে যাচ্ছি? অবশ্যই উপরের দিকে যাচ্ছি। তো উপর দিকে গেলে কি করতে হয়? চাপের মানটা নেগেটিভ দিতে হয়। তাহলে দেখো এই পাশে একটা নেগেটিভ চিহ্ন দিলাম। এখন দেখো 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে যে উচ্চতাটা সেই উচ্চতাটা কত দেয়া আছে সেটা বলো। 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুর উচ্চতাটা দেওয়া আছে হলো 6 ইঞ্চি। তাহলে আমরা ইঞ্চি রাখবো না, এটাকে আমরা কনভার্ট করবো কত ভাই? এটাকে কনভার্ট করে আমরা ফুটে নিব, ঠিক আছে। তাহলে দেখো 6 ইঞ্চিকে যদি আমি কনভার্ট করে ফুটে নেই তাহলে হচ্ছে যে 0.5। তাহলে দেখো এরকম কি লেখা যায় যে 0.5। এককটা কি হবে ভাই? এককটা অবশ্যই হবে ফিট ইনটু আমাদের কি জানা লাগবে? দেখো আমরা জানি যে পারদের আপেক্ষিক গুরুত্বটা আমরা জানি।
কারণ আমরা জানি যে পানির ঘনত্বের সাথে যদি প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব আমরা গুণ করে দেই তাহলে উক্ত তরলে কি পাওয়া যায়, ঘনত্ব পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় লিখতেছি যে রো ওয়াটার ইনটু অভিকর্ষীয় ত্বরণ জি ইনটু এস মার্কারি, অর্থাৎ কি ভাই, মার্কারির আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখন আমার অবস্থান দেখো, আমার অবস্থান 5 নম্বর বিন্দুতে থাকা যে কথা, এই 2 নম্বর বিন্দু বলো অথবা 6 নম্বর বিন্দুতে থাকা একই কথা। তাহলে আমি কই আছি ভাই, আমি এখন শেষ বিন্দুতে আছি। তাহলে সত্য অনুযায়ী শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর কি লিখবো ভাই, চাপ লিখবো। তাহলে সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ দিলাম, আমি হলো P2 দেই। যেহেতু প্রশ্নে 2 দেওয়া ছিল, যেহেতু আমরা লাল কালি দিয়ে দেখো 6 নম্বর বিন্দুটা কিন্তু আমরা বুঝার সাথে নাম্বারিং করছি, কিন্তু প্রশ্নে কি দেওয়া ছিল ভাই, P2 দেওয়া ছিল, যার জন্য আমরা এই জায়গায় P2 দিলাম। এখন আমরা দেখো আমাদের এই জায়গা থেকে কি বলছে, বলতে চাপের যে পার্থক্য সেই পার্থক্যটা বের করতে বলছে। তাহলে পার্থক্য দেখো তো, যে এরকম মানটা বের করতে বলছে যে P1 মাইনাস P2 ইকুয়াল টু হোয়াট, এই মানটা বের করতে বলছে। তাহলে দেখো এই মানটা যদি আমি বের করতে যাই, আমার এইচ এর যে মানটা সেই মানটা অজানা। দেখো এই যে এইচ এর মানটা কি ভাই, অজানা। তাহলে দেখো এখন এইচ এর মানটা বের করা আগে শিখাবো, এইচ এর মানটা বের করা শিখাবো, তারপর আমরা ম্যাথ করা শুরু করব। তাহলে দেখো তো এইচ এর মানটা যদি বের করতে চাই, তাহলে দেখো এই যে এরকম করে আমাদের এই এইচটা হচ্ছে কি উচ্চতা, আর এই যে কোণটা দেওয়া আছে, কোণটা হলো কি 45 ডিগ্রি। এবং দেখো এই 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে উচ্চতাটা ডিস্টেন্সটা বা দূরত্বটা দেওয়া আছে সেটা হলো 5 ফিট। এটা এই জায়গাও দেওয়া আছে কি ভাই, এই জায়গাও দেওয়া আছে। এখন কথা হলো দেখো, আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, দাঁড়াও আমি একটু মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ভাই দেখো একটু বোঝার চেষ্টা করো, এই যে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, এই দেখো এই যে 45 ডিগ্রি কোণ, এবং এইচ উচ্চতা, আর এই দেখো এই যে 5 ফিট যে ডিস্টেন্সটা, 5 ফিট যে দূরত্বটা সেটা হলো অতিভুজ, আর কোনটা হলো 45 ডিগ্রি, এইচটা হলো উচ্চতা। তাহলে এটা আমরা কেমনে বুঝলাম যে এইচ উচ্চতা, কারণ আমরা জানি যে কোণের বিপরীত বাহুটাই হলো কি ভাই, লম্ব। তাহলে দেখো এইচটা কি ভাই, উচ্চতা। আচ্ছা দাঁড়াও আমি ত্রিভুজটা আগাচ্ছি, তোমাদের বোঝাতে সুবিধা, একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ভাই দেখো, তাহলে আমরা যদি এই যে ত্রিভুজটা এই জায়গায় একটু বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে দেখো এই যে কোণটা, সেই কোণের মানটা হলো কত ডিগ্রি ভাই, এই কোণের মানটা হলো 45 ডিগ্রি। এবং দেখো এই যে এই বিন্দু থেকে এই পাশে যে বাহুর মানটা, সেই বাহুর মানটা দেওয়া হলো 5 ফিট, আর এই পাশে এইচ এর মানটা আমাদের দরকার। ঠিক আছে ভাই, তাহলে দেখো আমরা যদি এই জায়গা থেকে এরকম করে লিখি, যে দেখো আমরা যদি এরকম করে লিখি যে সাইন থিটা সমান সমান সাগরের লবণ অনেক, যেরকম কি লেখা যায় কিনা দেখো তো, যে সাইন 45 ডিগ্রি সমান সমান আমরা কি জানি ভাই, সাগরের লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো কি ভাই এইচ, আর অতিভুজ হলো 5 ফিট। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গা থেকে আমি ডিরেক্টলি এইচ এর একটা মান বের করতে পারবো। তাহলে এইচ এর মানটা এরকম কি লেখা যায় কিনা দেখো তো, যে এইচ সমান সমান যে 5 ইন্টু সাইন 45। ঠিক আছে, তাহলে দেখো এইচ এর একটা এই জায়গাতে আমরা মান পাচ্ছি। তাহলে এইচ এর মানটা কত, দেখো এটা গুণ করলে মতো দেখো এইচ এর একটা মান দিব, সেটা অবশ্যই ফিট এককে বের হবে। তাহলে দেখো এইচ এর যে মানটা সেটা হচ্ছে যে 3.54 এককটা কি ভাই, এককটা হলো ফিট। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে এইচ এর একটা মান পেলাম। এখন আমরা যদি এইচ এর জায়গায় এই মানটা বসায় দিই, তাহলে খুব সহজেই আমরা ম্যাথটা করতে পারবো। তো এই অংশটা তুমি ম্যাথের শুরুতেও লিখতে পারতা, বা ম্যাথের মধ্যে রাখলেও রাখতে পারতা, তাতে কোনো সমস্যা হবে না, রাখাই ভালো আর কি। তবে আমি আসলে বুঝানির সাথে যে আসলে এইচ এর মানটা কেমনে কিসের জন্য এমনি কিসের জন্য লিখবো, কোনো একটা কারণ ছাড়া, যার জন্য তোমাদেরকে আমি আগে এইচ এর মানটা যে প্রয়োজন প্রয়োজন বুঝানির সাথে আমি এই জায়গায় রাফ হিসেবে এটা লিখলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যদি একবার প্র্যাকটিস করার পরে শুরুতে কি করা বলো, এই ম্যাথটা করার আগে এইচ এর যে মানটা সেই মানটা আগে এরকম করে বের করি দিবা। তাহলে আমাদের কিন্তু এখন এটা দরকার নেই, আমরা চাইলে এটা মুছে দিতে পারি, শুধু আমাদের এইচ এর যে মানটা সেই মানটা লাগবে। তাহলে দেখো যে এই পাশে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে এইচ এর মানটা সেই মানটা আমরা এই জায়গায় লিখি। তাহলে মানটা এই লিখে দিলে যে 3.54। ঠিক আছে ভাই, এককটা কি আছে ভাই, এককটা হলো ফিট, নিচে লিখে দিলাম। তাহলে এখন আমরা এই রাফটা চাইলে মুছে দিতে পারি। তাহলে আমরা রাফটা মুছে দিই।
তাহলে দেখো তো ভাই আমরা এই যে এই প্যাটার্নটা যে P1 মাইনাস P2 বানানোর জন্য, দেখো এই P1 মাইনাস P2 বানানোর জন্য আমরা এই ক্যালকুলেশনটাকে আরেকটু সাজাতে পারি, তাহলে আরেকটু মনে হয় বেশি সুবিধা হবে। দেখো তো এরকম কি লেখা দেখি না যে আমি P1টা হাতে সমানের কই আছে ভাই, P1টা আছে হলো সমানের বাম পাশে, ঠিক আছে। তাহলে P1টা সমানের বাম পাশে রাখলাম এবং দেখো P2টা সমানের ডান পাশে আছে, কি আকারে আছে ভাই, প্লাস আকারে আছে। এটা যদি সমানের বাম পাশে আছে তাহলে কি হবে ভাই, মাইনাস হবে। তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটা হলো আমাদের P2। এখন আমরা সমান চিহ্নটা দিব। দেখো সমানের বাম পাশে যে মানগুলো পজিটিভ ছিল সেগুলো যদি ডান পাশে নেই তাহলে কি হবে, নেগেটিভ হবে, এবং যে মানগুলো নেগেটিভ ছিল সেটা সমানের ডান পাশে নিলে পজিটিভ হবে। তাহলে দেখো এই যে এই টোটাল মানটা, দেখো এই যে টোটাল প্লাসলা যে মানটা, সেই মানটা কি হয়ে যাবে ভাই, নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি কিনা যে মাইনাস এইচ প্লাস 0.5 ফিটটা সাথে রাখলাম, ফিট ইন্টু পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব। পরে দেখো এই মানটা কি ছিল ভাই, মাইনাসে ছিল। দেখো এটা কি ছিল, মাইনাসে ছিল। তাহলে সমানের এই পাশে নিলে কি হবে ভাই, প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে আমাদের এখন একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। তাহলে পজিটিভ প্লাস 0.5 ফিট ইন্টু পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ কত ভাই, অভিকর্ষীয় ত্বরণ হলো জি ইন্টু দেখো যে পারদের আপেক্ষিক গুরুত্ব, তাহলে হলো এস এইচ জি, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এই পাশে শুধু এই পাশে একটু জায়গা বাড়ায় নেই। দেখো এই সমানের এই পাশে আমরা এখন মান দিলে বসায় দিলেই আমরা একটা P1 মাইনাস P2 যে চাপের মানটা, সেই মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমাদের শুরুতে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন দেখো এইচ এর যে মানটা, এইচ এর মানটা কত লাগবে, এইচ এর মানটা হলো দেখো 3.54। এটা আমরা বের করে নিছি যে 3.54 প্লাস এর সাথে যোগ করবো কত বলো, 0.5। তাহলে এককটা কি হবে ভাই, এককটা অবশ্যই ফিট হবে, ফিট ইন্টু। এখন দেখো এই পাশে হলো আমাদের এই যে দেখো পানির ঘনত্ব কথা বলতেছে। তাহলে এর আগে আমরা এমকেএস পদ্ধতি আমরা জানি, বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এখন আমরা কি ম্যাথটা কোন পদ্ধতিতে করতেছি, দেখো ফিট এককে করতেছি, তার মানে অবশ্যই এফপিএস পদ্ধতিতে করতেছি। তাহলে এফপিএস পদ্ধতির জন্য আমি তোমাদের পানির ঘনত্বের একটা মুখস্থ মান লিখে দিয়েছিলাম, সেটা হলো 62.5। দেখো এই যে এরকম কি লেখা যায় যে 62.5। তাহলে এককটা কি হয় ভাই, এককটা হলো এটা বলে পাউন্ড, এলবি তো হলো পাউন্ড বাই ফিট কিউব, ঠিক আছে ভাই। এখন দেখো অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা, যে অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি এফপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা হলো 32। তাহলে হলো কি ভাই, এককটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার ইনটু পানির ঘনত্ব। দেখো এই যে পানির ঘনত্ব আমরা জানি কত ভাই, 1। মানে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, কারণ আমরা জানি আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না। পরে প্লাস চিহ্ন আমরা দেখো এই পাশে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো 0.5 ফিট আছে, তাহলে এই পাশে লিখি হলো 0.5 ফিট, 0.5 ফিট ইনটু পানির ঘনত্ব দেখো আবার 62.5। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 62.5। তাহলে এককটা হলো পাউন্ড পার ফিট কিউব ইনটু দেখো এই পাশে কি ছিল, অভিকর্ষীয় ত্বরণের জি এর মানটা, অভিকর্ষীয় ত্বরণের জি এর মান আমরা কত জানি ভাই, 32। তাহলে হলো ফিট পার সেকেন্ড স্কয়ার ইনটু দেখো এই যে পানির যে পারদের যে আপেক্ষিক গুরুত্ব সেটা জানি আমরা কত ভাই, 13.6। এখন কথা হলো দেখো এই সম্পূর্ণ মানটা আমরা যদি ক্যালকুলেটর উঠায় দেই তাহলে একটা মান পাবো। আমরা এই জায়গা থেকে যে ক্যালকুলেটর যদি উঠায় দিই যে মানটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। আমরা খুব সহজ জায়গা থেকে এই জায়গা থেকে অ্যান্সারটা বের করতে পারবো। কিন্তু আমাদের এককটা দেখো এই যে এত কষ্ট করে সাথে একক লিখতেছি, এককটা মূলত কিসের জন্য লিখতেছি সেটা হলো কথা, যে আসলে একক দিয়ে আমি কি সুবিধা পাচ্ছি, যে এত কষ্ট করে হিবিজিবি করে একক লিখতেছি। অবশ্যই যে কোনো একটা সুবিধা আছে। তো আমি দেখো এই জায়গায় একক নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো, আগে মানটা লিখে নিই। দেখো এই সম্পূর্ণ মানটা যদি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেটা হচ্ছে
তাহলে দেখো এই মানটা আমরা লিখি, এই মানটা হলো যে 55 20 এককটা, এই এককটা আমি দেখো আপাতত মুখস্থ লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এককটা হলো পাউন্ড, POUNDAL, পাউন্ডাল বাই ফিট স্কোয়ার। ঠিক আছে, তো দেখো পাউন্ডাল বাই ফিট স্কোয়ার এটা আমরা এরকম করে লিখতে পারি যে 172.5 পাউন্ড LB, পাউন্ড বাই ফিট স্কোয়ার, ফিট স্কোয়ার। তাহলে দুটোই আমাদের অ্যান্সার লেখা যায়, একটা হলো কি ভাই পাউন্ডাল বাই ফিট স্কোয়ার, একটা হলো পাউন্ড বাই ফিট স্কোয়ার। তাহলে আমরা নিচেরটাই আপাতত অ্যান্সার হিসেবে লিখলাম। এখন আমরা দেখবো যে আসলে এই এককগুলো কেমনে লিখলাম। ঠিক আছে, তাহলে এই পাশে আমার একটু রাফ দরকার আর এই পাশে একটু জায়গা দরকার। তাহলে আমি এই জায়গার মধ্যে আমি এখন এককগুলো কনভার্ট করা শেখাবো। তার আগে দেখো আমাদের এই জায়গায় আমি আমাদের পুরাতন একটা বেসিক দেখাই। আমরা যদি নিউটনকে ভাঙি, তাহলে নিউটন ভাঙলে আমাদের এরকম হয়, দেখো তো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ভাই? নিউটন লিখতে পারি। যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? নিউটন লিখতে পারি। অনুরূপভাবে দেখো যে আমরা আর নিউটন কি ভাই? নিউটন হলো বলের একক। তাহলে দেখো তো এরকম কি লেখা যায় কিনা যে পাউন্ডাল সমান পাউন্ডালও একটা কি ভাই? বলের একক। পাউন্ডাল হচ্ছে এফএস পদ্ধতিতে বলের একক। তাহলে দেখো তো পাউন্ডাল সমান এরকম কি লেখা যায় কিনা? POUNDAL, পাউন্ডাল সমান দেখো আমরা জানি কেজি কার একক ভাই? কেজি হলো ভরের একক। তাহলে দেখো এই যে এলবি, দেখছো এই যে এলবি হলো ভরের একক। তাহলে দেখো এরকম কি লেখা যায় কিনা যে এলবি ইন্টু কত ভাই? এম হলো কিসের একক? এম হলো দৈর্ঘ্যের একক। এমকেএস পদ্ধতিতে এম হলো দৈর্ঘ্যের একক, আর ফুট হচ্ছে এফএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক। তাহলে এল এফ আমরা এই জায়গায় লিখতে পারি যে পাউন্ড ফিট পার দেখো সেকেন্ড স্কোয়ার সমান কি লেখা যায় হলো পাউন্ডাল। এখন তোমরা একটু চিন্তা করো, দেখো আমি যদি একটু কালার পেন ইউজ করি, দেখো তো ভাই যদি আমি একটু কালার পেন ইউজ করি তাহলে বুঝতে পারো। দেখো এই যে এলবি, এই এলবি আর এই যে ফিট পার এই সেকেন্ড, দেখো এলবি ফিট পার সেকেন্ড স্কোয়ার সমান কি লেখা যায় ভাই? পাউন্ডাল লেখা যায়। দেখো এই যে যতটুকু কালার করলাম এতটুকু সমান এই মানটা লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো আর নিচে আছে কি ভাই? নিচে আছে হলো ফিট আছে কয়টা ভাই? 3টা। দেখো এই যে একটা, এই 3টা ফিট আছে, আর এবং এই ভাই উপরে আছে ফিট আছে কয়টা? একটা। তাহলে যদি একটা ফিট কাটাকাটি করি তাহলে নিচে ফিট থাকতেছে কয়টা ভাই? ফিট থাকতেছে 2টা। তাহলে দেখো এই সম্পূর্ণ পরিবর্তনের জন্য আমি লিখলাম হলো, দেখো এই সম্পূর্ণ এক জায়গায় দুই জায়গায় একই জিনিস আছে, যতটুকু জিনিসটা আমি বাউন্ডারি করলাম এতটুকুর জন্য লিখলাম হলো পাউন্ডাল, এবং নিচে কি দিছি ভাই? দেখো একটা ফিট কাটাকাটি করার জন্য হলো ফিট স্কোয়ার। তার মানে দেখো এই যে সম্পূর্ণ মান ক্যালকুলেশন করার জন্য আমি পেলাম হলো পাউন্ডাল বাই ফিট স্কোয়ার। এটা কি আছে ভাই? এটা বলের এককে আছে, পাউন্ডাল বাই ফিট স্কোয়ার পেলাম। এখন দেখো আমরা জানি যে কেজির সাথে যদি জি এর মান যোগ করি তাহলে কি হয়? দেখো আমরা জানি যে কেজি, এই কেজির সাথে যদি ভরের সাথে যদি আমি অভিজ্ঞ সূত্রণ জি গুণ করি তাহলে যে এককটা হচ্ছে কি ভাই? এককটা হচ্ছে বলের এককে যাচ্ছে, অর্থাৎ নিউটন হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে দেখো এই যে উপরে যে আছে যে 55-20, এটা কি আছে ভাই? বলের এককে আছে, পাউন্ডাল বাই ফিট স্কোয়ার আছে। তো এই পাউন্ডালকে যদি আমি 32 দ্বারা ভাগ করি, এই পাউন্ডালকে যদি আমি 32 দ্বারা ভাগ করি, POUNDAL, পাউন্ডালকে যদি 32 দ্বারা ভাগ করি তাহলে পাবো কি ভাই? দেখো পাউন্ড পাবো, অর্থাৎ ভরের একক পাবো। এলবি কি ভাই? এলবি হলো ভরের একক। এককটা একটু জটিল, বা আমি ম্যাথটা চাইলে বলতো যে এই 32 ছাড়াও করতে পারতাম। 32 ছাড়াও তোমাদের এই ম্যাথটা আমি খুব সহজে করে দিতাম ডিরেক্টলি। মানে যদি 32 ধরি করি তাহলে কি হয় যে এই মানটা ডিরেক্টলি আসে, 32 সহ ক্যালকুলেশন করলে এই মানটা আসে, আর যদি 32 ছাড়া ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডিরেক্টলি এই মানটা আসে। বিষয়টা বুঝতে পারছো? তো 32 সহ করলে মানে আমার কাছে মনে হয় প্রথমে একটু তোমার কাছে দেখতে কষ্ট মনে হলো বা একটু হেভিজিবি মনে হলো, যদি বুঝতে পারো, দুই একবার যদি প্র্যাকটিস করো তাহলে তোমার বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তো আশা করি যতটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য। তো আমি জানি না যে তোমরা কতটুকু নিতে পারলা, তবে চেষ্টা করো, না পারলে কমনে বললো, আমি আবার নতুন করে দেখাই দেবো ইনশাল্লাহ।
তাহলে আজকে এই ম্যাথটা আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো এটা আমাদের 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথটা একটু পড়ো কি বলছে। যখন ফানেলটি খালি অবস্থায় থাকে তখন ম্যানোমিটারে পাঠ হয় 0.2 মিটার। তাহলে আমরা এই ম্যাথের জন্য শুরুতে এই অংশটুকুই পড়বো, ঠিক আছে? এতটুকু পড়বো, পরে এই অংশটুকু আমরা একটু পরে পড়বো। তাহলে দেখো যখন ফানেলটি, তার ফানেল কোনটা ভাই? এটা এখন কি অবস্থায় আছে ভাই? খালি অবস্থায় আছে। যখন খালি অবস্থায় থাকে তখন ম্যানোমিটারে পাঠ যায় 0.2 মিটার। দেখো যে 0.2 মিটার ম্যানোমিটারে পাঠ দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ম্যাথটা করার জন্য আগে নাম্বারিং করব। তাহলে দেখো নাম্বারিং করার জন্য এই যে এই পাশে কি আছে ভাই? দেখো এই বিন্দুতে পানি আছে, তাহলে এটা আমাদের 1 নাম্বার বিন্দু। এটা যদি 1 নাম্বার বিন্দু হয় তাহলে এটা আমাদের 1 নাম্বার বিন্দু, ঠিক আছে না? এটা যদি 1 নাম্বার বিন্দু হয় তাহলে এটা আমাদের 2 নাম্বার বিন্দু। দেখো এটা হলো আমাদের 2 নাম্বার বিন্দু। তাহলে এটা যদি 2 নাম্বার বিন্দু হয়, দেখো এই বিন্দুটা যদি 2 নাম্বার বিন্দু হয় তাহলে এই যে বিন্দুটা সেটা আমাদের কত নাম্বার বিন্দু ভাই? 2 নাম্বার বিন্দু, ঠিক আছে ভাই? তাহলে দেখো এই যে বিন্দুটা সেটা হলো আমাদের 3 নাম্বার বিন্দু। এই বিন্দুটা আমাদের 3 নাম্বার। তাহলে এখন দেখো আমরা ম্যাথটা শুরু করি। তাহলে দেখো এই যে ফানেল খালি অবস্থায় যে কি কাজ করতেছে ভাই? বাতাস কাজ করতেছে। পি ইয়ারে বাতাসের চাপ দিচ্ছে। তাহলে দেখো আমরা ম্যাথটা এই জায়গা থেকে শুরু করি যে পি ইয়ার, অর্থাৎ ফানেলে যে বাতাসটা সেটা নিয়ে কাজ করব। তাহলে দেখো পি ইয়ার প্লাস, দেখো 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে কি প্রবাহিত হচ্ছে ভাই? পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু দেখো 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দু যে পানির যে উচ্চতাটা, সেই উচ্চতাটা আমরা জানি না, কিন্তু আমরা অর্ধেক কিন্তু জানি। দেখো এই যে এই লাইনে যদি আমরা এরকম বর্ধিত করে দেই তাহলে দেখো যে এতটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি। দেখো এই যে এতটুকু পর্যন্ত আমরা জানি। এতটুকু পর্যন্ত কত ভাই? 0.2 মিটার। 0.2 মিটার কেনা বলো? দেখো ভাই এতটুকু পর্যন্ত হলো 0.2 মিটার। কিন্তু দেখো এই যে মানটা, সেই মানটা কিন্তু আমরা জানি না। এই মানটা আমরা কি ধরলাম ভাই? এই মানটা আমরা আপাতত এইচ ধরলাম, ঠিক আছে? তাহলে দেখো 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুর যে উচ্চতাটা, সেই উচ্চতাটা কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো উচ্চতাটা হচ্ছে যে এইচ প্লাস কত ভাই? 0.2 মিটার। 0.2 এককটা লিখতে হয় না, কারণ দেখো একটা অজানা মান আছে। আমরা জানি অজানা মানের একক লিখতে হয় না। ইনটু আমাদের দেখো এখন যে ম্যাথটা করতেছি সেটা কিন্তু এমকেএস পদ্ধতিতে করতেছি। সেক্ষেত্রে আমাদের যে সেই শর্টকাটটা আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো। তো শর্টকাটটা হলো দেখো 9810। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব ইনটু ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্ব। 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে কি তরল ব্যবহৃত হচ্ছে ভাই? অবশ্যই পানি ব্যবহৃত হচ্ছে। তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি কত ভাই? 1। তাহলে এখন আমার অবস্থান কই ভাই? এখন আমার অবস্থান হলো এই পাশে 2 নম্বর বিন্দুতে। তাহলে দেখো এই পাশে 2 নম্বর বিন্দু এবং এই পাশে 2 নম্বর বিন্দু চাপের মান একই হবে। কেন একই হবে? কারণ আমরা জানি একই লেভেল এবং একই পদার্থের ক্ষেত্রে বা একই তরলের ক্ষেত্রে চাপের মান কি হয়? সর্বদা সমান হয়। তাহলে দেখো এই 2 নম্বর বিন্দু থেকে আমি এখন কই যাবো ভাই? 3 নম্বর বিন্দুতে যাচ্ছি। তাহলে 3 নম্বর বিন্দুতে গেলে অবশ্যই উপর দিকে যাচ্ছি। তাহলে উপর দিকে গেলে এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে ভাই? তাহলে দেখো এই 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে উচ্চতাটা, সেই উচ্চতাটা দিয়ে দিছে হলো 0.2 মিটার। তাহলে 0.2 মিটারের জন্য আমি 3 নম্বর বিন্দুতে একটা চাপ পাবো। তাহলে দেখো এরকম কি লিখি যে 0.2 মিটার, যে 0.2 মিটার ইনটু সেই শর্টকাটটা যে 9810। এককটা কি ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব ইনটু ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্ব। দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে কি তরল ব্যবহৃত হচ্ছে? অবশ্যই মার্কারি ব্যবহৃত হচ্ছে। তাহলে মার্কারি আপেক্ষিক গুরুত্ব আমরা জানি কত ভাই? যে 13.6। তাহলে দেখো এই যে শেষ বিন্দুতে 3 নম্বর বিন্দু কি কাজ করতেছে? বাতাস কাজ করতেছে। আমরা জানি বাতাসের যে গ্যাস কখনো কি করে না ভাই? বায়ুর চাপ হিসাবে আনে না। সেক্ষেত্রে আমরা শেষ বিন্দুতে পৌঁছানোর পর একটা শূন্য দিয়ে দেবো। এবং এই পাশে দেখো, এই পাশে যে বাতাসটা, এই যে ফানেলে যে বাতাসটা, সেটাও কত হবে? শূন্য হবে। কেন? কারণ গ্যাস কখনো বায়ুর চাপ হিসাব করে না। আর এটাও কি হয় ভাই? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং দেখো এই লাইনের মধ্যে শুধুমাত্র এইচ এর যে মানটা, সেই মানটা অজানা। তাহলে আমি দেখো এই সম্পূর্ণ মান ক্যালকুলেশন করলে এইচ এর যে মানটা, সেই মানটা বের করতে পারবো কিনা আমারে বলো। তো দেখো এইচ এর যে মানটা, সেই মানটা যদি সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে এইচ এর মান হচ্ছে 2.52 মিটার। তাহলে এইচ এর মান কতটুকু? দেখো ভাই এই যে এতটুকু হলো এইচ এর মান 2. এই যে এই পাশে যে মানটা দেখো, এই মানগুলো এই সম্পূর্ণ উচ্চতা হলো 2.5 মিটার। তো আমার এই অংশ প্রথম অংশ থেকে শুধু এইচ এর যে মানটা, সে মানটাই লাগবে। তাহলে এখন আমাদের চিত্রটা দরকার নেই, আমরা নতুন করে আবার চিত্র আঁকবো।
তাহলে ভাই দেখো আমাদের দ্বিতীয় অংশ পড়ার আগে আমরা এই ম্যাথটা আমরা এই চিত্রটা আগে দেখাই। এটা আমাদের প্রথম চিত্র ছিল, এটা আমাদের 1 নাম্বার চিত্র ছিল, ঠিক আছে ভাই। আর এটা হলো আমাদের 2 নাম্বার চিত্র। তাহলে দেখো 1 নাম্বার চিত্রের যে এই সম্পূর্ণ মানটা বের করতে পারবা, দেখো তো এই জায়গা থেকে এই সম্পূর্ণ মানটা, দেখো এই সম্পূর্ণ মানটা হচ্ছে কত ভাই? দেখো আমি এই জায়গা থেকে এইচ এর মানটা বের করলাম হলো 2.52 মিটার, এর সাথে 0.2 মিটার যোগ করতে হবে। তাহলে এরকম কি লেখা যায় এখানে, দেখো যে 0.52 প্লাস 0.2 মিটার, ঠিক আছে ভাই। তাহলে দেখো এই সম্পূর্ণ ব্লু কালারটা, দেখো যে নীল কালার দিয়ে যে রেখাটা, সেই রেখার সম্পূর্ণ মানটা হচ্ছে 2.52 প্লাস হলো 0.5 মিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যে 2 নাম্বার চিত্রতে আসি, তাহলে দেখো 2 নাম্বার চিত্রে যে এই সম্পূর্ণ মানটা, দেখো এই সবুজ কালার দেওয়া এই সম্পূর্ণ মানটা আমরা বের করতে পারবো কিনা বলো তো? দেখো যে বের করলাম এই জায়গায়, তাহলে এই সম্পূর্ণ মানটা চাইলে আমরা এই জায়গায় লিখতে পারি, সেটা হলো কি ভাই, যে এই যে এই মানটাই দেখো 0.52 প্লাস 0.52 প্লাস কত ভাই, 0.2 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো আমরা এই দ্বিতীয় যে অংশটা, সেই অংশটা পড়ব। তো কি বলছে দেখো, যখন ফানেলটি পুরোপুরি 0.8 আপেক্ষিক গুরুত্ব এর তরল দ্বারা পরিপূর্ণ হয় বা হবে, তখন ম্যানোমিটারে পাঠ কত হবে সেটা বের করতে বলছি। তাহলে দেখো এই ম্যাথটা করার আগে আমরা এই ম্যাথটা আবার নাম্বারিং করব। তাহলে দেখো এই যে এই পাশে এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট, আমরা 2 নাম্বার চিত্র নিয়ে কাজ করতেছি, এটা আমাদের 1 নাম্বার পয়েন্ট। তাহলে এটা আমাদের কত নাম্বার পয়েন্ট ভাই? এটা হলো আমাদের 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি 2 নাম্বার পয়েন্ট হয়, তাহলে এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট, এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট। দেখো এই যে পয়েন্টটা, সেটা হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট, এবং দেখো এই যে পয়েন্টটা, সেটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট। তাহলে দেখো এই পয়েন্টটা আমাদের কত নাম্বার পয়েন্ট ভাই? এটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট। আর এই যে এই পয়েন্টটা, সেটা হলো আমাদের 5 নাম্বার পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হলো আমাদের 5 নাম্বার পয়েন্ট। তাহলে এই যে পয়েন্টটা, সেটা হলো আমাদের 6 নাম্বার পয়েন্ট, এবং এই পয়েন্টটা হলো আমাদের 7 নাম্বার পয়েন্ট, ঠিক আছে ভাই। তাহলে এখন আমরা ম্যাথটা মানে এই পয়েন্টগুলো দেওয়ার কারণ হলো যাতে আমরা ম্যাথটা সহজে বুঝতে পারি। এটা কিন্তু পয়েন্ট না ভাই, এটা হলো আমাদের 2 নাম্বার চিত্র, এটা আমাদের 2 নাম্বার চিত্র। তাহলে এখন দেখো, এখন আমরা ম্যাথটা আবার একটু পড়ি। যখন ফানেলটি পুরোপুরি 0.8, দেখো এই 0.8 আপেক্ষিক গুরুত্ব এর তরল দ্বারা পরিপূর্ণ হবে, তখন ম্যানোমিটারে পাঠ কত হবে? তাহলে দেখো আমরা এরকম কি লিখি যে P1, দেখো এই যে 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে কি তরল ব্যবহৃত হচ্ছে ভাই? আচ্ছা দেখো এই ফানেলের উপরে কিন্তু এয়ার কাজ করতেছে, বাতাস কাজ করতেছে, পি এয়ার কাজ করতেছে। তো আমরা জানি যে বাতাসের চাপটা কি করতে হয় না ভাই, লিখতে হয় না, কারণ গ্যাস কখনো বাতাসের চাপ হিসাবে আনে না। তাহলে দেখো যে 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে আসার জন্য যে এই বিন্দুতে আমরা একটা চাপ পাবো, কত মিটার উচ্চতার জন্য চাপ পাবো ভাই? দেখো এই যে 2 মিটার যে উচ্চতা আছে, সেই 2 মিটার উচ্চতার জন্য চাপ পাবো। তাহলে দেখো এরকম কি লেখা যায় কিনা, আমরা যদি এরকম করি দ্বিতীয় অংশ শুরু করি, এটা হলো আমাদের দ্বিতীয় অংশ, এটা হলো কি ভাই আমাদের দ্বিতীয় অংশ। তাহলে দেখো এরকম কি লেখা যায় যে 2 মিটার ইনটু আমাদের সেই শর্টকাটটা ইউজ করতে হবে যে 9810, এককটা কি হবে? এককটা হলো নিউটন পার মিটার কিউব ইনটু ব্যবহৃত তরল আপেক্ষিক গুরুত্ব। দেখো যে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে কি তরল প্রবাহিত হচ্ছে, এই যে দেখো 0.8 আপেক্ষিক গুরুত্ব, দেখো এই যে 0.8 আপেক্ষিক গুরুত্ব তরল প্রবাহিত হচ্ছে। তাহলে যাই লিখবো আমি কত ভাই? দেখো 0.8। তাহলে এখন আমরা অবস্থান করি, দেখো এখন আমাদের অবস্থান হলো এই 2 নাম্বার বিন্দুতে। তাহলে দেখো এই 2 নাম্বার বিন্দু থেকে এই 4 নাম্বার বিন্দু পর্যন্ত চিন্তা করো। তাহলে 2 নাম্বার বিন্দু থেকে 4 নাম্বার বিন্দুকে অবশ্যই নিচের দিকে আসতেছি, তাহলে নিচের দিকে আসলে চাপের মান কি হয় ভাই? পজিটিভ হয়। তাহলে দেখো তো এই 2 নাম্বার বিন্দু থেকে 4 নাম্বার বিন্দু যে, আচ্ছা দেখো তাহলে এই জায়গায় আর একটা জিনিস চিন্তা করো, আমরা এই উচ্চতাটা দেখো একটু সমস্যা হচ্ছে আমাদের 3 নাম্বার বিন্দুতে। দেখো আমাদের প্রাথমিক অবস্থায় কি ছিল ভাই? প্রাথমিক অবস্থায় পারকটা ছিল এই 3 নাম্বার বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে। তো দেখো কি বলছে, যখন ফানেলটি পুরোপুরি 0.8 আপেক্ষিক গুরুত্ব তরল দ্বারা পূর্ণ হবে, অর্থাৎ এই ফানেলের মধ্যে যখন আমি 0.8 আপেক্ষিক গুরুত্ব তরল দিব, তখন এই তরলটা কি করে ভাই? পানির উপরে চাপ প্রয়োগ করবে, তখন পানি কি হবে? পানি x পরিমাণ নিচের দিকে নামবে।
তো পানি যদি x পরিমাণ নিচে দেখে নামে, দেখো এই যে পানি x পরিমাণ নিচে দেখে নামছে, তাহলে অবশ্যই পারদ কি করে ভাই x পরিমাণ উপরের দিকে উঠবে। এটা হচ্ছে সত্য কথা। দেখো এই 3 নম্বর বিন্দুতে কিন্তু পানির অবস্থান 1 নম্বর চিত্রতে দেখো পানির অবস্থান ছিল এই 3 নম্বর বিন্দুতে, সরি পারদের, হ্যাঁ পানির অবস্থান অথবা পারদের অবস্থান এই 3 নম্বর বিন্দু ছিল। তো যখন আমি এই ফানেলের মধ্যে এই দেখো এই পাশে যখন আমি দিলাম যে 0.8 আপেক্ষিক গুরুত্ব তরল দিলাম, তখন কি করলো সেই তরলটা এই পানির মধ্যে চাপ প্রয়োগ করলো। পানি কি করলো, পানি ভাই দেখো এই যে এই পরিমাণ অংশ অর্থাৎ x পরিমাণ অংশ নিচে দেখে নামলো। এটা আমরা ধরছি x পরিমাণ অংশ, কারণ আমরা জানি না আসলে কি পরিমাণ নিচে দেখে নামছে, ঠিক আছে ভাই। তাহলে দেখো সাপোজ ধরলাম এটা x পরিমাণ নিচে দেখে নামলো। কেন x পরিমাণ নিচে দেখে নামছে, কারণ দেখো 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরল পানিকে চাপ দিছে। তাহলে পানি আবার কারে চাপ দিয়ে, পানি মার্কারি চাপ দিবে, তাহলে মার্কারি আবার কি করছে ভাই, দেখো এই x পরিমাণ উপর দিকে উঠছে, ঠিক আছে ভাই। তাহলে দেখো আমরা যদি এরকম করে চিন্তা করি যে 2 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুতে কি তরল প্রবাহিত হচ্ছে ভাই, পানি একই তরল প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো 2 নম্বর বিন্দু থেকে এই 4 নম্বর বিন্দুর একটা উচ্চতা আছে, এই উচ্চতার জন্য আমরা 4 নম্বর বিন্দুতে একটা কি পাবো ভাই, চাপ পাবো। তাহলে দেখো এই পাশে সম্পূর্ণ মানটা আমরা লিখি যে দেখো 2 নম্বর বিন্দু থেকে এই 4 নম্বর বিন্দুর যে উচ্চতাটা সেটা কত, দেখো যে 2.52 প্লাস হলো 0.2 প্লাস দেখো এই যে x মিটার, দেখো এই যে x মিটার মানে কত ডুব নিচে নামবে সেটা আমরা জানি না, তাহলে এই xটা আমাদের কি করতে হবে ভাই, যোগ করতে হবে। তাহলে যেহেতু অজানা মান আছে তাহলে আমাদের কি লিখতে হয় না ভাই, একক লিখতে হয় না, তাহলে ভাই গুণন দিয়ে আমাদের সেই শর্টকাটটা হলো 9810। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইনটু কি ভাই, এটা হলো পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1। তাহলে এখন আমার অবস্থান দেখো এই যে এই বিন্দুতে 4 নম্বর বিন্দুতে, এই পাশে এই 4 নম্বর বিন্দুতে আমার অবস্থান, বা এটা মনে হয় বোঝা যাচ্ছে না, এটা হলো 2 মিটার, হ্যাঁ এটা হলো 2 মিটার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই 4 নম্বর বিন্দু থেকে আমার অবস্থান করে দেখো এই 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দু পর্যন্ত একই তরল প্রবাহিত হচ্ছে। 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দু পর্যন্ত কি তরল প্রবাহিত হচ্ছে ভাই, একই তরল প্রবাহিত হচ্ছে। তো আমি দেখো পয়েন্টগুলো দেওয়ার কারণ হলো যাতে তুমি সহজে বুঝতে পারো, বিষয়টা বুঝে যাচ্ছে। তাহলে দেখো এই 4 নম্বর বিন্দু থেকে দেখো যে এতটুকু পরিমাণ আমাদের যেহেতু একই তরল মার্কারি, তাহলে কি ভাই চাপের মানটা কি হয়ে যাবে ভাই, 0 হয়ে যাবে। তাহলে এই বিন্দু থেকে আমার এখন হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দু পর্যন্ত, তাহলে আমি কোন দিকে যাচ্ছি ভাই, উপর দিকে যাচ্ছি, তাহলে উপর দিকে গেলে অবশ্যই এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমি কত মিটার পর্যন্ত উপর দিকে যাচ্ছি, দেখো তো এই সম্পূর্ণ মান যদি নিচে থেকে হিসাব করো, তো 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দু পর্যন্ত হিসাব করো, তাহলে দেখো হচ্ছে x প্লাস কত ভাই 0.2 মিটার, 0.2 প্লাস x, ঠিক আছে। দেখো এই 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দু যে উচ্চতাটা সেটা হলো কি ভাই, এই যে প্রথমে একটা x, এই x প্লাস 0.2 প্লাস আর একটা কি আছে ভাই x, ঠিক আছে। তাহলে দেখো এই সম্পূর্ণ মানটা আমি এই জায়গায় যোগ করলাম, যোগ করার পরে ইনটু এর সাথে গুণ করবো কি আমাদের সেই শর্টকাটটা হলো দেখো 9810। এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইনটু ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্ব। দেখো এই 4 নম্বর বিন্দু থেকে 7 নম্বর বিন্দুতে কি তরল ব্যবহৃত হচ্ছে, অবশ্যই মার্কারি। তাহলে মার্কারির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 13.6। তাহলে দেখো এই যে এই বিন্দুতে 7 নম্বর বিন্দুতে কি কাজ করতেছে, বাতাস কাজ করতেছে। তাহলে আমরা জানি যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে বাতাসে শেষ বিন্দু চাপ লিখবো। তাহলে বাতাসের চাপটা কত দিবা ভাই, 0 দিবা। কেন 0 দিবা, কারণ দেখো গ্যাস কখনো বায়ুর চাপ হিসাবে আনে না। তাহলে দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে শুধুমাত্র x এর যে মানটা সেই মানটা অজানা। তাহলে দেখো সুতরাং আমি এই জায়গা থেকে x এর যে মানটা সেই মানটা আমি বের করতে পারবো কিনা আমারে বলো। দেখো x এর মানটা আমি বের করতে পারবো কিনা, দেখো এটা সম্পূর্ণ লাইনে একটু ক্যালকুলেশন করলে x এর যে মানটা সেই মানটা বের হবে। তাহলে x এর মান হচ্ছে 0.061, x এর মান হচ্ছে 0.061, অবশ্যই কি হবে ভাই, মিটার হবে। কারণ দেখো মিটার ছাড়া আর কিছু নাই। দেখো এই জায়গায় দেখো আচ্ছা দেখো আমরা যে মিটার হবে সেই মিটারটা একটু হিসাব করি। দেখো এই পাশে দেখো এই পাশে মিটার আছে একটা, এই পাশে মিটার আছে 3টা, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। এই পাশে দেখো অজানা মান কয়টা, এই যে x একটা অজানা মান, এই যে 2টা অজানা মান, 3টা অজানা মান। তাহলে দেখো এই দুটো যে যোগ করি, এই আর x যোগ করলে হচ্ছে কি হচ্ছে ভাই 2x হচ্ছে, ঠিক আছে। x আর x যোগ করলে হচ্ছে 2x হচ্ছে। তাহলে দেখো এই পাশে আমাদের 2টা মিটার স্কয়ার বেশি হবে। দেখো যে এই পাশে 1টা মিটার স্কয়ার বেশি আছে, এবং দেখো যে এই পাশে একটা, এই পাশে 1টা মিটার বেশি আছে, এবং এই পাশে 1টা মিটার বেশি আছে। আমাদের অজানা মানও কয়টা আছে ভাই, দেখো 100 দুটোই আছে,
ঠিক আছে, তাহলে x এর যে মানটা সে মানটা কত হলো ভাই 0.061 মিটার। এখন কত হলো দেখো, এই যে কথাটা দেখো যে তখন ম্যানোমিটার কত পাঠ দিবে, ম্যানোমিটার পাঠ কত দিবে। আচ্ছা দেখো ম্যানোমিটার খালি অবস্থায় কত পাঠ দিছে, দেখো তো ম্যানোমিটার খালি অবস্থায় পাঠ দিছে হলো 0.2 মিটার। দেখো 0.2 মিটার খালি অবস্থায় পাঠ দিত। তাহলে দেখো এখন যদি পূর্ণ করা অবস্থায়, তাহলে 4 নাম্বার বিন্দু থেকে 7 নাম্বার বিন্দু পর্যন্ত ম্যানোমিটার পাঠ দিবে। মানে ম্যানোমিটার এখন পাঠ দিবে কই, দেখো এই 4 নাম্বার বিন্দু থেকে, এই 4 নাম্বার বিন্দু থেকে 7 নাম্বার বিন্দু পর্যন্ত ম্যানোমিটার পাঠ দিবে। তাহলে সুতরাং এই জায়গায় লিখতে পারো যে পাঠ দিবে, পাঠ দিবে কত ভাই, দেখো এই যে x এর যে মানটা x প্লাস, একটু লিখি দেখো x প্লাস 0.2 প্লাস x মিটার। তাহলে এখন দেখো এই পাশে লেখা যাচ্ছে হলো x এর মান কত, আমরা জানি x এর মান হলো 0.061 প্লাস 0.2 প্লাস হলো 0.061। তাহলে এই সম্পূর্ণ মানটা কি হবে, মিটারে আছে, সবগুলো যোগ করলে মিটার হবে। তাহলে দেখো এই সম্পূর্ণ মান ক্যালকুলেশন করলে হচ্ছে 0.322 মিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, ম্যাথটা অনেক বড়, তবে আজকে দুটো ম্যাথই মোটামুটি অনেক কঠিন। ঠিক আছে, তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি, কথা হবে।